প্রিয় ভিউয়ার্স, আমার শিক্ষার্থীবৃন্দ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে জেনারেল ইলেকট্রনিক্স 2 ক্লাস 9 চতুর্থ অধ্যায় রেজিস্ট্যান্সের সিরিজ, প্যারালাল ও মিশ্র গ্রুপিংয়ের প্রয়োগ এই চ্যাপ্টারটা আমি শুরু করছি। এটা হইল রেজিস্টর। রেজিস্টরটা রেসিস্ট থেকে আসছে। রেসিস্ট মানে বাধা দেওয়া। রেজিস্টর যে জিনিস বা যে বস্তু কারেন্ট চলার পথে বাধা প্রদান করে তাকে রেজিস্টর বলা হয়। রেজিস্টর এখানে বলা আছে যে সকল বস্তু ইলেকট্রনের গতিপথে বাধা সৃষ্টি করলেও তাদের চলার পথকে সম্পূর্ণরূপে বন্ধ করে না, সেসব বস্তুকে বলা হয় রেজিস্টর। তাহলে এই বস্তুটা এটা রেজিস্টর, কিন্তু এইটা কারেন্ট চলার পথে বাধা দেয়, কিন্তু সম্পূর্ণভাবে বাধা দেয় না। যদি সম্পূর্ণভাবে বাধা দিত তাহলে সেই ভিতর দিয়ে কারেন্ট চলাচল করতে পারতো না, ইলেকট্রন প্রবাহ হতো না। যদি ইলেকট্রন প্রবাহ না হয় সেই ক্ষেত্রে ওই সার্কিটকে কি ওপেন সার্কিট বলা হয়। সার্কিটকে কাজ করাতে হলে ইলেকট্রন প্রবাহ সৃষ্টি করতে হবে। তা এটা এমন একটা বস্তু কারেন্ট চলার পথে বাধা দেয়, ইলেকট্রন গতিপথকে বাধা দেয়, কিন্তু সম্পূর্ণ বাধা দেয় না, কিছু চলতে দেয়। তাহলে কতটুকু চলতে দিবে? যে পয়েন্টের যতটুকু কারেন্ট দরকার সেই পয়েন্টে অতটুকু কারেন্ট পাওয়ার জন্য এই রেজিস্টরের মাধ্যমে ওইদিকে প্রেরণ করতে হবে। তাহলে কিভাবে প্রেরণ করবে? এই যে দেখতে পাচ্ছ এখানে যে রঙগুলো আছে, এই রঙগুলোর মাধ্যমেই এই রেজিস্টরের মান কত সেটা আমরা বাইর করতে পারবো। সেই মান অনুযায়ী ইলেকট্রনকে বাধা দিবে। তাহলে এটা যদি মান বেশি হয় তাহলে বেশি বাধা দেবে, তার মানে কি ইলেকট্রন কম চলতে পারবে। আর যদি কম মানে হয় তাহলে ইলেকট্রনকে কম বাধা দেবে, সেক্ষেত্রে ইলেকট্রন বেশি চলতে পারবে। বেশি চলতে গিয়ে যে পয়েন্টের বেশি কারেন্ট দরকার সেই পয়েন্টে, এবং যে পয়েন্টে কারেন্ট কম দরকার সেই পয়েন্টে এই মান অনুযায়ী বসিয়ে কারেন্টকে নিয়ন্ত্রণ করে সার্কিটকে অ্যাক্টিভ করতে হয়, কার্যকরী করে। ওই জন্য এই বস্তুকে রেজিস্টর বলা হয়। এই রেজিস্টরের যে বডি কালার আছে, এই যে কালার, এই কালারগুলোর মাধ্যমে এই রেজিস্টরের মান কত সেটা আমরা বাইর করতে পারবো। সেই রেজিস্টর কালার কোডিং একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার যখন পড়াবে তখন এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইমাত্র যে রেজিস্টর আমরা দেখে আসছি সেই রেজিস্টরটা হইল কারেন্টকে বাধা দিবে, কারেন্ট অথবা ভোল্টেজকে বাধা দেবে। সেটা হইলো একটা বস্তু। সেই বস্তুর গুণটা কি? সেই বস্তুটা হইলো কারেন্টকে বাধা দেয়। বাধা দেওয়ার গুণকে রেজিস্ট্যান্স বলা হয়। এখানে কি বলছে? কোনো পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় এটি পরিবাহীর কর্তৃক কম বেশি বাধা পায়। এই বাধাকে পরিবাহী রেজিস্ট্যান্স বা রোধ বলা হয়। পরিবাহী মানে একটা তার, একটা সার্কিট। সেই তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ হবে, এটা বিদ্যুৎ প্রবাহের সময় ওই যে বিদ্যুৎকে কম বেশি বাধা দেয়। ওই বাধা দেওয়ার গুণকেই ওই পরিবাহীর মধ্যে যে বাধা দেওয়ার যে গুণ আছে ওই গুণকে রেজিস্ট্যান্স বা রোধ বলা হয়। রেজিস্ট্যান্স সার্কিট ভোল্টেজ ড্রপ এবং কারেন্ট হ্রাস পায়। যে সার্কিটে রেজিস্টর সার্কিটে ভোল্টেজ যদি ড্রপ হয় সেই ক্ষেত্রে কারেন্টও কমবে। এটা আমরা ওই ওহমস ল চ্যাপ্টারে আমরা শিখিয়ে দিয়ে আসছি। কারেন্টটা ভোল্টেজের সাথে সমানুপাতিক। কারেন্ট ভোল্টেজ যদি বাড়ে তাহলে কারেন্টও বাড়বে, চাপ বাড়লে প্রবাহও বাড়বে। তো ভোল্টেজটা আবার রেজিস্ট্যান্সের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ রেজিস্ট্যান্স যদি বাড়ে সেক্ষেত্রে কারেন্ট কম প্রবাহিত হবে। এই জিনিসটা আমরা ওহমস লতে শিখে আসছি। সেই জন্য রেজিস্ট্যান্সকে কখনো সিরিজ, কখনো প্যারালাল, আবার কখনো সিরিজ প্যারালাল সমন্বয় করতে হয়। ওই জন্য যে পয়েন্টে যে ভোল্টেজ দরকার, যে কারেন্ট দরকার, ওইটা পাওয়ার জন্য আমার রেজিস্ট্যান্সকে অনেক ক্ষেত্রে সিরিজ কানেকশন অথবা প্যারালাল কানেকশন অথবা সিরিজ প্যারালাল মিক্সিং করে কানেকশন করে ওই ভোল্টেজ এবং কারেন্টকে যেভাবে প্রয়োজন সেভাবে নিতে হয়। তাহলে গ্রুপিংটা তিন প্রকার আছে। একটা হইলো সিরিজ গ্রুপিং, আর একটা হইলো প্যারালাল গ্রুপিং, আর একটা হইলো মিক্সিং গ্রুপিং।
তাহলে এই গ্রুপিংয়ের ক্ষেত্রে আমাদের ভোল্টেজের আচরণ কীরকম, কারেন্টের আচরণ কীরকম, রেজিস্ট্যান্সের আচরণ কীরকম, এটা আমরা বিস্তারিতভাবে দেখে নেব। সার্কিট দুই বা ততোধিক রেজিস্টর বা লোডের একের পর এক সংযোগ করে বৈদ্যুতিক উৎসে আড়াআড়ি এমনভাবে যুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকবে। সিরিজ কানেকশনটা এইরকম, একটার সাথে একটা এমনভাবে সংযোগ করবে যাতে উৎস বা ভোল্টেজের সাথে সংযুক্ত করে শুধুমাত্র একটি মাত্র কারেন্ট চলার পথ থাকবে। এখানে তো এখান থেকে কারেন্ট চলার যদি শুরু করে তাহলে এই রেজিস্টর 2 নম্বর রেজিস্টর 3 নম্বর রেজিস্টর ভিতর থেকে আসে নেগেটিভে শেষ হবে, তাহলে আর এইটা বাইরে বা আশেপাশে যাওয়ার কোনো ব্রাঞ্চ কানেকশন নাই। এই ধরনের কানেকশনকে সিরিজ কানেকশন বলা হয়। তাহলে এখানে দেখো মান তিনটা, একটা হলো 10 ওহম, আর একটা 20 ওহম, আর একটা হলো 30 ওহম। তাহলে ওই ভিতর দিয়েই কারেন্ট প্রবাহিত হবে। তাহলে সিরিজ কানেকশনের ক্ষেত্রে যে তিনটা রেজিস্টর বা তারও বেশি যদি রেজিস্টরকে আমরা সিরিজে কানেকশন করি, সেক্ষেত্রে তার মান কী হবে সেটা একটা ফর্মুলা আছে, RT is equal to R1 plus R2 plus R3। তাহলে তিনটা রেজিস্টর R1 R2 R3, তিনটা রেজিস্টরের মান হইল, একটা হইল 10 ওহম, আর একটা 20 ওহম, আর একটা 30 ওহম। তাহলে তিনটাকে যোগ করলে 60 ওহম হবে, অর্থাৎ এই তিনটা রেজিস্টর সংযোগ করা আছে, এই মোট সিরিজ কানেকশনে মোট রেজিস্ট্যান্স বেড়ে যাবে। 10, 20, 30 এই তিনটাকে যোগ করলে 60 ওহম হয়, তাহলে মান বেড়ে গেছে। কিসের মান? রেজিস্টরের রেজিস্ট্যান্সের মান বেড়ে গেছে। তাহলে এই সিরিজ কানেকশনের ভিতরে কত কারেন্ট প্রবাহিত হবে সেটা আমরা ওই ওহমস লোতে একটা ফর্মুলা দিয়ে আমরা বের করে এসেছি। আমরা এখানে সাপ্লাই দিয়ে রাখছে 12 ভোল্ট, এখানে তিনটা রেজিস্টরকে সিরিজে আসে কিন্তু মান বেড়ে গেছে, 60 ওহমস হয়ে গেছে। 60 ওহমস হওয়ার কারণে এই সার্কিটের মধ্য দিয়ে, অর্থাৎ 12 ভোল্ট সাপ্লাই দিয়ে 60 ওহমস কোনো সার্কিটের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা আমরা বাইর করে ফেলতে পারি ম্যাথমেটিক্যাল টার্মসের মাধ্যমে। তাহলে ম্যাথমেটিক্যাল টার্মসে কি বলে একটু দেখে নিই। কারেন্টকে পাইতে হইলে IT ইজ ইকুয়াল টু VT/RT, এটা আমরা ওহমস ল থেকে পেয়েছি। IT ঠিক আছে, ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট আছে, আর টোটাল রেজিস্ট্যান্স আমরা পেয়েছি তিনটা 10, 20, 30কে যোগ করলে 60 ওহমস, 12কে 60 দিয়ে ভাগ করলে 0.2 পেয়েছি। তাহলে এটা কারেন্টের একক, এটা কারেন্ট বলে এককটা অ্যাম্পিয়ার। তাহলে ওই সার্কিটের মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এটা আমরা বাস্তবেও একটু দেখে ফেলি। আমি একটা অ্যাম্পিয়ার মিটার নিয়ে আসছি, অ্যাম্পিয়ার লেখাও আছে, এবং ভোল্টেজের সাথে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন করে দিছি। একটা জিনিস খেয়াল রাখবে, আমি আগেও বলেছি কারেন্ট মেজারমেন্টের ক্ষেত্রে অ্যাম্পিয়ার মিটারকে সবসময় লোড এবং সোর্সের মাঝামাঝিতে সিরিজে কানেকশন করতে হবে। এখন সিরিজে আছে, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। তাহলে আমরা তিনটা রেজিস্টর 60 ওহমস, এই ভিতরে কারেন্ট ভোল্টেজ সাপ্লাই দিয়েছে 12 ভোল্ট, আমরা ক্যালকুলেশন করে বাইর করেছি এখান থেকে এই সার্কিটের মধ্যে 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। সেটা হয় কিনা একটু দেখে নিই। ওই 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট মানে কি? 200 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 0.2কে 1000 দিয়ে ভাগ করো, 1000 দিয়ে ভাগ করলে 200 মিলি অ্যাম্পিয়ার চলে আসবে। এখন আমরা দেখব কারেন্ট 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পেয়েছি। তাহলে 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট এই রেজিস্টর পর অ্যাম্পিয়ার পাবো, এই রেজিস্টর পর কত অ্যাম্পিয়ার, এই রেজিস্টর পর কত অ্যাম্পিয়ার। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি রেজিস্টরের বৈশিষ্ট্য হইল বিদ্যুৎ চলার পথে ভোল্টেজ এবং কারেন্টকে বাধা প্রদান করে, সম্পূর্ণ বাধা প্রদান করে না, কিছু বাধা প্রাপ্ত হয়ে আর বাকি কারেন্টকে চলতে সাহায্য করে। তবে কত যাবে, কত কারেন্ট প্রবাহিত হবে সেটা ওই রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে। তাহলে এখানে আমি 0.2 অ্যাম্পিয়ার পাইছি, তাহলে রেজিস্ট্যান্স এইটার পর কত পাই এটা আমরা একটু দেখে নিই।
পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ দিয়েছি। কত কত কারেন্ট পাই একটু দেখে নিই। 0.2। প্রথমে পাইছিলাম 0.2 অ্যাম্পিয়ার, এখনও পাইছিলাম 0.2 অ্যাম্পিয়ার। আর তাহলে R1কে আমরা V1 হিসাবে ধরবো। V1 পাইছি, ভোল্টেজ 1 পাইছি 0.2 অ্যাম্পিয়ার। খেয়াল রাখো এটার পর কত হয় সেটাও একটু দেখে নিই। অন করলাম, এখানেও 0.2 পাইছি। এই যা মূল কারেন্ট যা আছে এই রেজিস্ট্যান্সের 1-এর পরও 0.2, দুইটা পরও রেজিস্ট্যান্স 0.2 অ্যাম্পিয়ার পাইছি। ঠিক আছে, তিনটা পর কত পাই সেটাও একটু দেখে নিই। 3 নম্বর রেজিস্টর পর কত পাই, তাও 0.2। এই এক্সপেরিমেন্ট থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে রেজিস্টর সিরিজ কানেকশনের কারেন্টের কোনো বাধা প্রদান করে না। সিরিজ কানেকশনের সাপ্লাই কারেন্ট যা, মোট কারেন্ট যা, শাখা কারেন্টগুলো অর্থাৎ R1 এর কারেন্টও, R2 এর কারেন্ট, R3 কারেন্ট একই কারেন্ট পাবো। তার মানে E is equal to I1 plus I1 is equal to I2 is equal to I3। আমরা এই ডিসিশনে আসতে পারি। তাহলে কারেন্টের ক্ষেত্রে টোটাল কারেন্ট যা, রেজিস্টর 1 এর কারেন্টও তাই, রেজিস্টর 2 কারেন্টও তাই, রেজিস্টর 3 কারেন্টও তাই। তাহলে আমরা এই ডিসিশনকে এভাবে লিখে ফেলতে পারি। I2 is equal to I2 is equal to কত পাইছি, 0.2 পাইছি। এই 0.2টা R1ও আমি 0.2 পেয়েছি, R2তেও আমি 0.2 পেয়েছি, R3তেও আমি 0.3 পেয়েছি। তার মানে সাপ্লাই কারেন্ট যা, শাখা কারেন্টগুলো সমান। অর্থাৎ রেজিস্টর সিরিজ কানেকশনের ভিতরে কোনো কারেন্টকে বাধা দেয় না। রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট সাপ্লাই কারেন্টে সমান থাকে। এই ডিসিশনে আমরা পৌঁছতে পারলাম। সিরিজ কানেকশনের ভোল্টেজের আচরণ কি সেটা আমরা একটু দেখে নিই। এই যে সিরিজ কানেকশন একই মান 10 ওহম, 20 ওহম, 30 ওহম সিরিজ কানেকশনে আছে এবং আমরা সাপ্লাই ভোল্টেজ দিয়েছি 12 ভোল্ট। তাহলে আমি একটা ভোল্ট মিটার নিয়ে আসছি। ভোল্ট মিটার কানেকশন করতে হবে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। কিছুক্ষণ আগে যে আমরা কারেন্ট মেজারমেন্ট করেছিলাম সেই কারেন্ট মেজারমেন্টের ক্ষেত্রে মিটারের সাথে লোডে সিরিজে কানেকশন করতে হয়েছে, কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে প্যারালাল কানেকশন। আমি এই 12 ভোল্টকে মেজারমেন্ট করব, আমি ভোল্টেজটাকেও ওই 12 ভোল্টের সাথে প্যারালাল কানেকশন রাখছি। পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। তাহলে কত ভোল্টেজ আছে আমি একটু দেখে নিই। 12 ভোল্ট সাপ্লাই আছে, ঠিক 12 ভোল্ট দিয়ে আছে। ঠিক আছে, তাহলে সাপ্লাই ভোল্টেজ যা, আমি যে সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট আছে সেটা আমি প্রমাণ পেলাম। এখন আমি এই সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট আছে, রেজিস্টর 1 এই 12 ভোল্টকে কত ড্রপ করবে, রেজিস্টর 2 কত ড্রপ করবে, রেজিস্টর 3 কত ড্রপ করবে, নাকি করবে না, করলে কত করবে, এই ব্যাপারটা আমরা এখানে এক্সপেরিমেন্ট করব। এবার আমি ভোল্ট মিটারকে কানেকশন করছি রেজিস্টর 1 এর প্যারালেলে। এক প্রান্তে পজিটিভ, যে প্রান্তে পজিটিভ আছে পজিটিভ, নেগেটিভ যে প্রান্তে আছে নেগেটিভ ভোল্ট মিটারে। তাইলে এখন আমি দেখব এই R1টা কত ভোল্টেজ ড্রপ হয়। তোমরা কাগজ কলম নিয়ে রাখো এবং লিখে রাখো, এখানে ক্যালকুলেশনের ব্যাপার আছে। আমি একটু দেখে নিই কত ভোল্টেজ ড্রপ হচ্ছে। 2 ভোল্টেজ ড্রপ করতেছে। আমার সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট। এই রেজিস্টর 1 10 ওহম থাকার কারণে 2 ভোল্টকে সে ড্রপ করতেছে। এটা রেকর্ড করে রাখো এক জায়গায়, আমিও রেকর্ড করব। পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ, নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভকে আমি দেখছি। এখন একটু রান করি দেখি। এখানে ড্রপ করছে 3.99, তাহলে R2 ড্রপ করছে 3.99। R3 কত ড্রপ করে দেখি। পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ প্যারালাল কানেকশন করেছি, দেখি কত ড্রপ করে। 5.99 লিখে রাখো।
5.99 আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে দেখি, এই তিনটা ভোল্টেজকে একটু যোগ করে দেখি কি হয়। ভোল্টেজ, তাহলে ভোল্টেজের ফর্মুলা হইল ভিটি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, আরও যদি থাকে আরও থাকবে। তাহলে ভিটি আমরা V1 কত পাইছিলাম মনে আছে? V1 পাইছিলাম আমরা 2 ভোল্ট ড্রপ করতেছি। তাহলে V2 অর্থাৎ রেজিস্টর 2 কত ভোল্টেজ ড্রপ করে? 3.99 ড্রপ করছে। তাহলে R3 কত ভোল্টেজ ড্রপ করে? 5.99 5.99। এই তিনটাকে যোগ করো, একটু যোগ করে দেখো। 11.98। তার মানে কি এই 9 এর যদি 98, এটা যদি 5 এর বেশি এটার সাথে যোগ করে পেলে 10 হয়ে যায়, এদিকে 1 আইসা যাবে, তাহলে 12 ভোল্ট। ওই 12 ভোল্টই। তাইলে এখানে আমরা ডিসিশন পেলাম রেজিস্টর সিরিজ কানেকশনের মান অনুযায়ী ভোল্টেজকে ড্রপ করে, এবং এই ড্রপকৃত ভোল্টেজ, এটা 2 ভোল্ট, এটা 3.99, এটা 5.99 যে ভোল্টেজ ড্রপ করছে, সেই ড্রপিং ভোল্টেজ তিনটাকে যোগ করলে সাপ্লাই ভোল্টেজের সমান হয়। এটাই হইল ক্যালকুলেশন, সঠিক ক্যালকুলেশন। আমার 12 ভোল্ট সাপ্লাই, আমি যদি এইটা ড্রপ ভোল্টেজ 24 ভোল্ট পাই, সেক্ষেত্রে তো ভুল হবে। তাহলে আমার এখানে ভোল্টেজ ড্রপ হবে সাপ্লাই ভোল্টেজ অনুযায়ী, এবং এখানে কীরকম ভোল্টেজ ড্রপ হবে সেটা মান অনুযায়ী। এইটা দেখো 2 ভোল্ট ড্রপ করছে, কেন? 10 ওহম। এইটা 3.99 ড্রপ করছে, কেন? এটা 20 ওহম। এটা থেকে এটা মান বেশি, রেজিস্ট্যান্স বেশি। রেজিস্ট্যান্স যত বেশি হবে তত কারেন্টকে সে বাধা দেবে। এটা ড্রপ করতেছে 5.99, কেন? এটা 30 ওহম। এটা 30 ওহমস বলে এটা 5.99 ড্রপ করছে। এটা 20 ওহমস বলে এটা 3.99 ভোল্টেজকে ড্রপ করছে। এটা 10 ওহমস বলে কম ভোল্টেজ 2 ভোল্টেজকে ড্রপ করছে। এই তিনটা ভোল্টেজকে ড্রপ করছে, আমার সাপ্লাই ভোল্টেজের সমান আমি পেয়েছি। দিস ইজ দ্য ক্যালকুলেশন। তাহলে সিরিজ সার্কিটে এটা তোমাদের বইতে আছে, এখন আমরা এটাকে বাস্তবেও দেখে ফেলছি প্র্যাকটিক্যালি। সিরিজ সার্কিটের সংযুক্ত বিভিন্ন রেজিস্ট্যান্স বা লোডের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, আমরা দেখে আসছি। আমাদের যে কারেন্ট যা পাইছি 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট, মোট কারেন্ট আমরা পাইছিলাম। শাখা কারেন্টগুলো সমান 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট, 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পেয়েছিলাম, এবং শাখা কারেন্টগুলো সমান। কারেন্টের কোনো ড্রপিং হয়নি। এই সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যটা কি? I is equal to I1 is equal to I2 প্লাস I3। এটা দিয়ে এটাই বোঝা যায় সিরিজ সার্কিটে রেজিস্টর সিরিজ সার্কিটের মোট কারেন্ট যা হবে, বাকি রেজিস্টরগুলো একই কারেন্টই পাবে। অর্থাৎ রেজিস্টর সিরিজ কানেকশনের ভিতর দিয়ে কারেন্ট সব সমান থাকে। যে কয়টা রেজিস্টর লাগাক না কেন, মূল কারেন্ট যা, শাখা কারেন্টগুলো একই কারেন্ট আমরা পাবো। দ্বিতীয়ত, ভোল্টেজগুলো কি হয়ে যায়? ভোল্টেজগুলো ভাগ হয়ে যায়। সিরিজ সার্কিটে প্রতিটি রেজিস্ট্যান্স বা লোডের ভোল্টেজ ড্রপ যোগফল প্রয়োগকৃত ভোল্টেজের সমান। কি বলছে? ভোল্টেজটা যা ভোল্টেজ আমার 12 ভোল্ট আমি প্রয়োগ করেছি, এইখানে রেজিস্টর 1 যা ড্রপ করছে, রেজিস্টর 2 যা ড্রপ করছে, রেজিস্টর 3 যা ড্রপ করছে, এই ড্রপকৃত ভোল্টেজকে তিনটা যোগ করলে সাপ্লাই ভোল্টেজে সমান, সেটাও আমরা পেয়েছি। এবং রেজিস্টর সিরিজ কানেকশনে যে কয়টা রেজিস্টর থাকবে সেই কয়টা রেজিস্টরকে যোগ করলে তাহলে মোট রেজিস্ট্যান্সের মান পাবো। তিনটা রেজিস্টরকে আমরা যোগ করেছি, 10 ওহম, 20 ওহম, 30 ওহম, যোগ করেছে আমরা 60 ওহমস পেয়েছি। সেই 60 ওহমস দিয়ে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করে দেখেছি, সব ক্যালকুলেশন সঠিক পেয়েছি। থ্যাংক ইউ। প্যারালাল সার্কিট কি? একাধিক রেজিস্টর বা লোড প্রতিটিকে বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযোগ করা হয় যাতে কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান থাকে। এইরূপ সার্কিটকে প্যারালাল সার্কিট বলা হয়। তাহলে রেজিস্টরগুলোকে এমনভাবে সংযোগ করে এখানে কারেন্ট চলার পর একাধিক থাকে, এখানে কারেন্ট
যদি এদিকে আসে একবার চলবে এখান থেকে, আর কিছু চলবে এখান থেকে, কিছু চলবে এখান থেকে। কিন্তু সাপ্লাই ভোল্টেজের কোনো পরিবর্তন হেরফের হবে না, ভোল্টেজ সমান থাকবে। কিন্তু এই 10 ওহম ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে, এই 20 ওহম ভিতর দিয়ে যত কারেন্ট প্রবাহিত হবে, যে ভোল্টেজ ড্রপ কারেন্ট প্রবাহিত হবে, রেজিস্টার 3 দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে, তিনটা কারেন্টকে যোগ করলে এই মেইন কারেন্ট যা সেই কারেন্টে সমান হবে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। তাইলে এখানে বলছে কি, বৈদ্যুতিক উৎসে আড়াআড়িতে এমনভাবে সংযোগ করা হয়, উৎস মানে এখানে ভোল্টেজ একটা দিব, সেই ভোল্টেজের সাথে এমনভাবে সংযোগ করবে যাতে কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান, কারেন্ট চলবে একাধিক, একবার 10 ওহম থেকে কিছু চলবে, 20 ওহম থেকে কিছু চলবে, 30 ওহম থেকে কি চলবে, কারেন্ট চলবে, কিন্তু ভোল্টেজ থাকবে সমান। এইরকম সংযোগকে প্যারালাল সার্কিট বলা হয়। তাহলে প্যারালাল সার্কিটে আমরা রেজিস্ট্যান্সের মান কি সেটা আগে বাইর করে ফেলি, কারণ ভোল্টেজ আছে, কারেন্ট আছে, রেজিস্ট্যান্সের মান যদি না থাকে তাহলে ওই দুইটা থাকে, রেজিস্ট্যান্সের মান বাইর করে ফেলতে পারি। এখন যেহেতু তিনটা রেজিস্টর আলাদা আলাদা, মোট রেজিস্টর কত সেটা, মোট রেজিস্ট্যান্সকে বাইর করার পর তারপরে কত কারেন্ট প্রবাহিত হয় সেটা বাইর করতে পারবো। কিন্তু ভোল্টেজ তো আমরা জানি 12 ভোল্ট দিব এখানে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশনটা একটু দেখে নিই। রেজিস্টরকে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে 1/RT is equal to 1/R1 plus 1/R2 plus 1/R3। আসো এখানে ফর্মুলা এটা, 1/RT is equal to মোট রেজিস্ট্যান্স কত আমরা বাইর করব, R1 এর মান 10, R2 এর মান 20, R3 এর মান 30। এই 10, 20, 30 কে লসাগু করলে 60 হয়। তাহলে 60কে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 60কে 10 দিয়ে ভাগ করলে 6, 6 একে 6, প্লাস 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 3 একে 3, 60কে 30 দিয়ে ভাগ করলে 2, 2 একে 2, এই 6, 3, 2 এই তিনটাকে যোগ করলে 11 পায়, 11 নিচে 60। এখন আমাদের আরটি এর মান বাইর করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন, এইটা গুণ, এইটা গুণ, আরটি গুণ 11, 60 একে 60। তাহলে RT ইজ ইকুয়াল টু গুণ থাকলে ভাগ হয়ে যাবে, তোমরা এই ধরনের সমাধান অনেক করেছো। 60কে 11 দিয়ে ভাগ করলে কত হয়, 5.4545। তাহলে 4545 না নিয়ে এই একটা পর যদি এটা পাস হয়, পাস হইলে এইটার সাথে 1 যোগ করে এগুলো সব এগুলোকে সব বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে আমরা ধরে রাখতে পারি অ্যাপ্রক্সিমেট কাছাকাছি 5.5 ওহমস। তাহলে এই তিনটাকে যোগ করলে প্যারালাল কানেকশনে এই তিনটাকে যোগ করলে মান কি বাড়লো নাকি কমছে। 10 ওহম, 20 ওহম, 30 ওহমকে আমরা প্যারালাল কানেকশন করেছি, মোট রেজিস্ট্যান্স পেয়েছে 5.5 ওহমস। এখন এইটাকে রেজিস্ট্যান্সটাকে, এই টোটাল রেজিস্ট্যান্সটাকে কাজে লাগাইয়ে তাহলে প্যারালাল কানেকশনের ভোল্টেজের আচরণ কি, কারেন্টের আচরণ কি সেটা আমরা দেখব। প্যারালাল কানেকশন দেওয়া আছে 10, 20, 30, সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 12 ভোল্ট। আমি তাইলে এই দুই পয়েন্টের কানেকশনে কত ভোল্টেজ আছে আমি একটু দেখে নিই। 11.8 মানে কি 12 ভোল্টের কাছাকাছি। তাহলে আমরা ধরেই নিই এটা 11.8 ধরে রাখতে পারি আমরা। তাহলে এখানে যদি আমার সাপ্লাই ভোল্টেজ যদি 11.8 হয়, তিনটা তো এক জায়গায় কানেকশন করা, তাহলে এই তিনটা রেজিস্টর মানও 11.8, 11.8, 11.8। তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা 12 ভোল্টই ধরি। তাহলে সাপ্লাই ভোল্টেজের সমান তিনটা রেজিস্টরের ড্রপ ভোল্টেজও সাপ্লাই ভোল্টেজের সমান পাই বলে আমরা ধরে রাখতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে ভিটি টোটাল ভোল্টেজ কত ছিল, 12 ভোল্ট, তাই না। সেই সমান আমাদের ভোল্টেজ 1-এও ড্রপ হয়েছে 12 ভোল্ট, ভোল্টেজ 2-এও 12 ভোল্ট, রেজিস্টর 3-তেও 12 ভোল্ট। বাকি আর যতই প্যারালালে লাগা ওই সাপ্লাই ভোল্টেজ যা সেই ভোল্টেজের সমানই হবে। তাহলে আমরা ধরে রাখতে পারি রেজিস্টরকে প্যারালাল কানেকশন করলে রেজিস্ট্যান্সের মান কমে যায় আর ভোল্টেজ সমান থাকে, সাপ্লাই ভোল্টেজের সমান। আমরা কিন্তু 11.8 পেয়েছি, আমরা অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি ম্যাথমেটিক্যাল সুবিধার জন্য 12 করে ধরে নিয়েছি, ঠিক আছে। এই সার্কিটের যদি 12 ভোল্ট পাই,
তাহলে আমাদের মোট রেজিস্ট্যান্স মানও আমরা বাইর করে ফেলছি, সাপ্লাই ভোল্টেজও 12 ভোল্ট আছে সেটা আমরা জানা হয়ে গেছে। তাহলে ওই ওহমস লো অনুযায়ী এখানে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমরা বাইর করে ফেলতে পারি। কোন ফর্মুলায়? এই ফর্মুলায় কারেন্ট ইজ ইকুয়াল টু ওহমস লো অনুযায়ী আইটি ইজ ইকুয়াল টু ভিটি বাই আরটি। তাহলে আইটি আমাদের সুবিধার জন্য 11.8 যেটা পেয়েছি সেটা আমরা 12 ভোল্ট ধরে নিয়েছি, ওখানে কিছু হেরফের হবে, অসুবিধা নাই। তাহলে 12 ভোল্ট আর টোটাল রেজিস্ট্যান্স পাইছি 5.5, 12কে 5.5 দিয়ে একটু ভাগ করো তো, 2.181818 পেয়েছি। তাইলে 2.2 ঠিক আছে, 18 যদি তার সাথে এখানে যোগ করে দিই, এখানে 1 যোগ করে দিলে 2 হয়ে যায়, তাহলে আমরা 2.2 অ্যাম্পিয়ার এই ভিতরে কারেন্ট প্রবাহিত হইতেছে বলে আমরা ধরে রাখতে পারি। আমরা দেখব একটু 2.2 অ্যাম্পিয়ার কারেন্ট এই ভিতরে প্রবাহিত হচ্ছে কিনা। তাহলে অ্যাম্পিয়ার মিটারকে নিয়ে আসছি, অ্যাম্পিয়ার মিটারকে সিরিজে কানেকশন দিছি, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে লোড, নেগেটিভের সাথে লোডকে দিয়েছি। তাহলে এই ভিতরে কত কারেন্ট প্রবাহিত হয় সেটা আমরা একটু দেখে নিলাম। 2.16 এই সার্কিটের মধ্যে 2.16 অ্যাম্পিয়ার কারেন্ট, মোট কারেন্ট প্রবাহিত হচ্ছে। এক জায়গায় তোমরা রেকর্ড করে রাখো, আইটি টোটাল ইজ ইকুয়াল টু 2.16 অ্যাম্পিয়ার কারেন্ট, 2.16 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে ফর্মুলা অনুযায়ী এই তিনটা রেজিস্টরের যে ড্রপ ভোল্ট যে কারেন্টটা প্রবাহ হবে, এই কারেন্ট প্রবাহগুলোকে যোগ করলে এই সাপ্লাই কারেন্টের সমান হতে হবে। তাহলে আমরা সেটা একটু প্রমাণ করে দেখি। আর একটা অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে আসি। তাহলে রেজিস্টর 1 এর ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে? 1.18। রেকর্ড করে রাখো, রেকর্ড করো। আর 1 এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে 1.18 অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক আছে। তাহলে R2 এর ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে সেটা আমরা দেখে নিই, তোমাদের সামনেই সংযোগ করি আমি, ঠিক আছে। এই ভিতরে প্রবাহ হবে, এই অ্যাম্পিয়ার কারেন্টকে এখানে নিয়ে আসো, এই পজিটিভ কানেকশন দিয়ে দিই, নেগেটিভ এখানে এভাবেও কানেকশন দিলেও কোনো অসুবিধা নাই। এই রেজিস্টরকেও কানেকশন না দিলে ভুল করবে, এই রেজিস্টরকেও কানেকশন দিতে হবে। তার মানে কি ওইটা উপরের সাথেই আসে এরকম অর্থ বোঝায়। অথবা আরও একটু সহজ করেও কানেকশন দিয়ে ফেলা যায়, এভাবেও দিয়ে দিতে পারি, এটার সাথে এটা কানেকশন। এইটাই সব থেকে ইজি হবে। এখন রেজিস্টর 2 ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয় সেটা আমি দেখব। 0.59 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, রেকর্ড করে রাখো। R2 এর ভিতর দিয়ে 0.59 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে R3 এর ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয় একটু দেখে নিই। আমি কিন্তু একদম তোমাদেরকে এক্সপেরিমেন্ট করে বাস্তবে মতো দেখাই দিছি। এগুলো যদি মনোযোগ না দাও তাহলে আর জীবনে ইঞ্জিনিয়ারিং শিখতে পারলো না। এটাকে এখন যোগ করে দাও। আমি আলাদা করে কারেন্টের ক্ষেত্রে মেজারমেন্ট করছি। ভোল্টেজ তো সব পয়েন্ট, 3টা পয়েন্ট এক জায়গায়, এই পাশে 3টা পয়েন্ট এক জায়গায় থাকে, ঠিক আছে। তাহলে কত কারেন্ট প্রবাহিত এই ভিতর দিয়ে? 0.39 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত, 0.39 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমার মূল কারেন্টটা হচ্ছে 2.16। এখন আমরা দেখবো একটু আসলে অতটুকু হয় কিনা। এই 3টা কারেন্ট যা যোগ করে পাবো সেটা এই মোট কারেন্টে সমান হয় কিনা। সেটা যদি সমান হয় তাহলে প্রমাণ হবে রেজিস্টর প্যারালাল কানেকশনের ভোল্টেজ সমান থাকে, কিন্তু কারেন্টটা রেজিস্ট্যান্সের মান অনুযায়ী ভাগ হয়ে যাবে। বেশি হয়েছে না কম হয়েছে সেটা আমরা একটু পরে দেখবো। তাহলে আমরা একটু ওই 3টাকে কানেকশন করে ক্যালকুলেট
তাহলে ওই তিনটা মানকে ক্যালকুলেশন করে আমরা একটু দেখি। তাহলে প্যারালেলের ক্ষেত্রে, রেজিস্ট্যান্স প্যারালেলের ক্ষেত্রে কারেন্ট ভাগ হয়ে যাবে, IT ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। আমরা এই টোটাল কারেন্ট পেয়েছে 2.16। তাহলে R1 কত কারেন্ট আছে, R1 ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয়েছে, 1.18। এই ভিতর দিয়ে 1.18 R2 এর মধ্য দিয়ে 0.59 আর R3 ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয়েছে, 0.59 আর একটা 0.39। এই তিনটাকে যোগ করো, মোট কারেন্ট কত, সাপ্লাই কারেন্টের সমান হয় কিনা আমরা পেয়ে যাব। এইটা হইল 2.16। এই তিনটাকে যোগ করো, 1.18 কমা হয়ে বসে গেছে, 1.18 প্লাস 0.59 প্লাস 0.39 যোগ করো, যোগ করলে 2.16, একদম 2.16 আমি পেয়ে গেছি। তাইলে সাপ্লাই কারেন্ট যা 2.16, এই তিনটাকে যোগ করলো 2.16। তাহলে এখান থেকে এই ডিসিশনে আমরা বুঝতে পারি কারেন্টগুলোর যে শাখা কারেন্ট যা আছে, তিনটা রেজিস্টর মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হয় সেটা সাপ্লাই কারেন্টে সমান। এটা আমরা ডিসিশনে বুঝতে পেরেছি। এখন তোমাদের বইতে যেটা লেখা আছে সেইটা আমাদের প্রমাণের সাথে মিলে কিনা সেটা আমরা একটু মিলাই দেখব। তাহলে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য কি কি সেটা যদি তোমাদেরকে প্রশ্ন করে সেটা তোমরা উত্তর দেবে। প্যারালাল কানেকশনে ভোল্টেজগুলো সাপ্লাই ভোল্টেজের সমান থাকবে, সাপ্লাই ভোল্টেজ যা তিনটা রেজিস্টর ভোল্টেজও তাই, প্রমাণ পেয়েছি আমরা। আর প্যারালাল সার্কিটে কারেন্টগুলো ভাগ হয়ে যায় লাস্টের দিকে, IT ইজ ইকুয়াল টু রেজিস্টর R1 এর ভিতর দিয়ে যে কারেন্ট, R2 এর ভিতর দিয়ে যে কারেন্ট, R3 ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয়, সেই তিনটা কারেন্টের যোগ করলে সাপ্লাই কারেন্টের সমান, কারেন্ট ভাগ হয়ে যাবে, এটা আমরা প্রমাণ পেয়েছি। আর মোট রেজিস্ট্যান্সের মান কি হয়েছে, ফর্মুলা হলো 1/RT ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। মোট রেজিস্ট্যান্সের মান কমে যাবে। আমরা তো ক্যালকুলেশন করে দেখছি 10 ওহম, 20 ওহম, 30 ওহমকে এই ফর্মুলা যখন সমাধান করতে যাচ্ছিলাম তখন 5.5 ওহমস পেয়েছে, তার মানে মান কমে গেছে। ভোল্টেজের বৈশিষ্ট্য, কারেন্টের বৈশিষ্ট্য এবং রেজিস্ট্যান্সের বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্যই আমরা স্পষ্টভাবে পেয়েছি। এই সিরিজ প্যারালাল সার্কিটে কিছু সুবিধা অসুবিধা আমরা বাস্তবে দেখব। এখানেও আমি 12 ভোল্ট সাপ্লাই দিয়েছি আর এখানেও 12 ভোল্ট সাপ্লাই দিয়েছি। এখানে সিরিজ কানেকশন আছে তিনটা বাতি আর এখানেও বাতিগুলো প্যারালাল কানেকশনে আছে। তাহলে দেখো সুবিধা অসুবিধাটা কি। আমি একটু রান করলাম এই সার্কিটকে, আমি যখন ক্লোজ করি ওই যে বলছে ঠিক, কিন্তু খুব কম। কারণটা কি, ভোল্টেজগুলো ভাগ হয়ে যায় কিন্তু কারেন্ট সমান থাকবে। কারেন্ট আছে বলেই সামান্য কিছুটা জ্বলার চেষ্টা করছে কিন্তু সঠিকভাবে আলোকিত হয়নি। কারণটা কি, ভোল্টেজটা ড্রপ হয়ে যায়। এখানে এটা 10 ওহমস, এটা যদি 20 ওহমস, যাই হোক এখানে সব রেজিস্ট্যান্সই সমান হইল। এই 12 ভোল্ট এখান থেকে আইসা এটা কিছু ড্রপ করছে, আর কিছু এটা আইসা এটা এই বাল্ব কিছু ড্রপ করছে, এই তিনটা বাল্ব ড্রপ করছে, যার কারণে কি হয়, এই বাতিগুলো ঠিকভাবে জ্বলতে পারে না। তাহলে সিরিজ কানেকশন নিয়ে বাতিগুলোকে যদি, বা রেজিস্টর হোক সেটা বাল্ব হোক, এই তিনটাকে যদি সিরিজ কানেকশন বা 5টা বাল্বকে যদি সিরিজ কানেকশন করি তাই সেই ক্ষেত্রে আলো কমে যাবে,
সঠিকভাবে জ্বলবে না। তাহলে এখানে যদি একটা বাতি আমরা জ্বালাইতাম সেক্ষেত্রে পুরাপুরিভাবেই জ্বলতো। সেটাও আমরা একটু দেখে নিই। একটা বাতি খুব সুন্দরভাবে জ্বলছে, ঠিক আছে। আর দুইটা যদি জ্বালাই তখন কি হবে একটু দেখে নিই। একটু কমে গেছে, তিনটা হইলেও আরো কমে যাবে, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। প্যারালাল কানেকশন কি হয় দেখি। যখন আমি এই সুইচকে কন্টাক্ট করব এই বাতিটাই জ্বলবে, ঠিক আছে। আর আমি এইটাকে যখন কন্টাক্ট করব ওইটাও জ্বলছে, এইটাকে যখন কন্টাক্ট করব এটাও জ্বলবে, এটা কিন্তু কোনোটাই কম জ্বলেনি, সব কয়টা সমানভাবে জ্বলছে। মনে করো এইটা দিয়ে কি হয়, এইটা তোমাদের ড্রয়িংয়ের এই বাতিটা, এইটা হইলো বেডরুমে, এটা হইলো কিচেনে, এটা হইলো ওয়াশরুমে, এরকম বিভিন্ন বাতি থাকতে পারে। আমাদের বাসা বাড়িতে এই ধরনের প্যারালাল কানেকশনই দিয়ে থাকে এবং দিতে হয়। কারণটা কি, যখন আমি যেটাকে প্রয়োজন সেটাকে জ্বালাবো। আমার এই তিনটা কোনো প্রয়োজন নাই। আমার বাসায় মেহমান আসছে, মেহমান আসলে আমি কোথায় বসাবো? ড্রয়িং রুমে বসাবো। শুধু ড্রয়িং রুমের লাইটটাকে আমি জ্বালাবো, ড্রয়িং রুমে লাইট জ্বলছে, আর বাকি তো জ্বালানোর দরকার নাই। যদি অপ্রয়োজনীয় জ্বালায় থাকে সেক্ষেত্রে কারেন্ট বেশি খরচ হবে, ঠিক আছে। সেক্ষেত্রে মেহমান আসছে, আমাকে কি করে আমার চা বানাতে হবে। এই মেহমানকে তো অন্ধকার করে রাখা যায় না, বাতি জ্বালাই দেওয়া যাবে। আমি ওই যে কিচেন রুমে গেছে, কিচেনে গিয়ে আমি রান্না বান্না করব, সেটা জ্বালাইছে, ঠিক আছে। কিন্তু মেহমান আবার শুধু বসে থাকবে না, সে একটু ওয়াশরুমে যাইতে চাইবে, কিন্তু তাকে ওয়াশরুমে লাইটটা জ্বালাইলো, ওয়াশরুমে বন্ধ। তো ওয়াশরুমে যাওয়ার সময় ড্রয়িং রুমের লাইট জ্বালায় তো রাখার দরকার নাই, এই লাইটটাকে বন্ধ করে দিয়ে গেল, তাই না। তা এখন সবাই চলে গেল, সবাই চলে যাওয়ার পর সর্বপ্রথম আমি আমার বেডরুমটাকে জ্বালাইছি। আমার কিচেন রুমও দরকার নাই, ঠিক আছে। ওয়াশরুমে যাওয়াও শেষ, বন্ধ করে দিয়েছি। আমি আমার এই যে বেডরুমের শুধু বাল্বটাকে আমি জ্বালায় রাখবো। এভাবে প্যারালাল কানেকশনে সুবিধা আছে, এবং আমাদের বাসা বাড়িতে এই ধরনের প্যারালাল কানেকশনই দিয়ে রাখে, সব প্যারালাল কানেকশনে। যদি আমি তিনটা বাল্ব দিয়েছি, এটা হইতে পারে এটা একটা মোটর, আমার ওই যে এই পানি উঠানোর জন্য একটা মোটরও এখানে কানেকশন দেবো, তাই না। এটা হতে পারে আর একটা, এটা একটা ফ্যান, আর একটা ফ্যান দেবো, এরকম বিভিন্ন কারণ হতে পারে। তবে যাই হোক, ওই 220-এর সাথে প্যারালাল কানেকশন করতে হয় বাসা বাড়িতে। বাসা বাড়িতে এরকম কানেকশন করে সব সংযোগটা দেওয়া হয় সুবিধার জন্য। তাইলে এটাও বোঝা গেছে। এখানে কিছু কথা আছে, প্যারালাল সার্কিটের সুবিধা কি কি। প্যারালাল সার্কিটে কারেন্ট প্রবাহে ভিন্ন ভিন্ন রাস্তা বা পথ থাকায় এই পথসমূহের মধ্যে কোনটি বন্ধ করে দিলে সার্কিটের ওপর অংশগুলো কার্যকর থাকে। ওই যে ড্রয়িং রুম, কিচেন রুম, বেডরুম, তারপরে ওয়াশরুম, যে লাইটটাকে দরকার সেই লাইটটাকে আমি জ্বালাইতে পারি, যেটা দরকার নাই সেটাকে আমি বন্ধ করে রাখতে পারি। ইচ্ছা করলে সব কয়টাকেও আমি বন্ধ করে রাখতে পারি। ফলে প্রতিটি লোডকে একই উৎসের সংযোগ দিয়ে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। এখানে যতগুলো লোড আছে, লোড হইলো ওই যে লাইটগুলো, তাই না। সেই লাইটটা উৎসের মানে কি, মূল সাপ্লাইয়ের সাথে, সেটা যদি 220 ভোল্ট, ওই 220 ভোল্টের সাথে আমাদের বাসা বাড়িতে তো এসি লাইন 220, ওই 220-এর সাথে কানেকশন আছে। আর এখানে আমি দেখাইছি ডিসি 12 ভোল্ট নিয়ে, তাতেও অসুবিধা নাই, একই আইডিয়া। প্যারালাল সার্কিটের লোডগুলো সমান না হলেও এদের আড়াআড়ি ভোল্টেজ ড্রপ সমান হয়। এই যে আমরা প্যারালাল কানেকশনে দেখছি, প্যারালাল কানেকশনে তিনটা রেজিস্টর কানেকশন করে পজিটিভ নেগেটিভ সাথে দেওয়া হয়। ওইগুলো যদি একগুলো রেজিস্ট্যান্স তিনটা তো একই মান না, তারপরে লোডের সাথে প্যারালালে কানেকশন দিতে হবে এবং ভোল্টেজ ড্রপটা একই রকমই হবে। ফলে লোড সমূহ একই ভোল্টেজ কাজ করে, একই ভোল্টেজ আমরা পাই। এই প্রকার সার্কিট একাধিক রেজিস্টর বা লোডের প্রতিটি এক প্রান্তে একটি সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্তে একটি সাধারণ বিন্দুতে সংযোগ করা হয়। ওই তিনটা রেজিস্টরের লেগগুলো
একটা সাধারণ বিন্দুতে, এই পাশে 3টা লেগগুলো একটা সাধারণ বিন্দুতে সংযোগ করতে হয়, যাতে রেজিস্টর ও লোডের সংখ্যা অনুসারে কারেন্ট প্রবাহ পথ থাকে। কিন্তু 3টা রেজিস্টর লেগ এক জায়গায় আর 3টা রেজিস্টর লেগ এক জায়গায়, কিন্তু কারেন্ট প্রবাহটা মান অনুযায়ী আলাদা আলাদা হয়, সেটা আমরা দেখেছি। এটা হলো প্যারালাল সার্কিটে সুবিধা। জিজ্ঞাসা করা হয়তো প্যারালাল সার্কিটের সুবিধা কি, এবং এটা খুব কাজে লাগে। সিরিজ কানেকশনে তো তোমরা দেখছো 3টা লাইটকে কানেকশন দিয়ে রাখছি, সাপ্লাই ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে লাইটগুলো ঠিকভাবে জ্বলতে পারে না। কিন্তু প্যারালাল কানেকশনে সব লাইন প্যারালাল কানেকশন থাকার কারণে আমি যে লাইটকে বা যে লোডকে আমি রান করাইতে চাই, আমি সেই লোডকে রান করাইতে পারি, এবং সেটার ফুল ভোল্টেজে সেই লোডটা কাজ করবে, যার কারণে আমার কাজে কোনো হেরফের হবে না। এই কানেকশনকে সিরিজ কানেকশন বলা হয়। এই 2টা সিরিজ, এইটা প্যারালাল। তাহলে এই 2টা প্যারালালের সাথে এই 2টা সিরিজ আছে। তাহলে এই ধরনের কম্বাইন্ড কানেকশনকে যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে এই 2টাকে আগে 1 বানাই দিতে হবে। এটাও 20 ওহমস, এটাও 20 ওহমস। আমরা জানি প্যারালাল কানেকশনে অর্ধেক কমে যায়, এটাও 20, এটাও 20, এটা অর্ধেক হইলে 10 ওহমস হয়ে যাবে। এটা যদি 10 ওহম হয়ে যায়, এখানে একটা হয়ে গেল, মনে কল্পনা করুন এটা এখানে একটা রেজিস্টার, 2টা মিলে একটা হয়ে গেছে 10, এটাও 30, এটাও 30। তাহলে মোট রেজিস্ট্যান্স কত হবে? 10, 30, 40, 40 আর 30, 70 ওহমস এখানে মোট রেজিস্ট্যান্স হবে। এখানে কত কারেন্ট প্রবাহিত হয় সেটা যদি এখানে আমরা ক্যালকুলেশন করি, এটা যেহেতু ভিডিও লম্বা হয়ে গেছে, আমি নেক্সট ক্লাস করে দেখাতে পারি কিনা দেখি। এখানে যদি কারেন্ট দিই, এই কত কারেন্ট যায় এই ভিতর দিয়ে বোঝা যাবে। এই 2টা ভিতর দিয়ে যা যাবে কারেন্ট, এই 2টা ভিতর দিয়েও একই কারেন্ট যাবে, আর কারেন্ট এই 2টার ভিতরে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, ভোল্টেজ এটা যা এটা একটা ড্রপ করবে, এটা একটা ড্রপ করবে, এই 2টা মিলেও ড্রপ করবে। এটা আমাদের আচরণটা হইলো এই 2টা প্যারালালে আসে, এই 2টাকে সিরিজ করে একটা রেজিস্টর বানিয়ে দেব। একটা রেজিস্টর বানিয়ে দিলে এটাও 20, এটাও 20, রেজিস্ট্যান্স কমে যাবে, 10 হয়ে যাবে। 10 আর 30, 40, 40 আর 30, 70 ওহমস এটা ভিতর দিয়ে আসে। তাহলে সাপ্লাই 12 ভোল্ট। তাহলে কত কারেন্ট প্রবাহিত হয়, এটা যদি করতে চাই, IT = VT/RT। VT হইল 12 ভোল্ট, আর 70 দিয়ে ভাগ, 12কে 70 দিয়ে ভাগ করলে যা আসবে সেটা হইল কারেন্ট, তাই না? এই কারেন্টের পরে এই ভিতরে কত কারেন্ট হয়, কত হয়, আমরা সব ক্যালকুলেশন করতে পারবো। তবে এই ধরনের সিরিজ প্যারালাল কানেকশনটা খুবই প্রয়োজন। তো এই সার্কিটগুলোকে যদি জানতে চাও, আমাদেরকে ওই ওহমস লোকে ভুলে গেলে হবে না। আগে ক্লাসে যেটা দিয়েছি, সেই ওহমস লো ছাড়া আমাদের এই ক্যালকুলেশন করা অসম্ভব। ওই জন্য আমি একটা কথা বারবার বলছি, ইলেকট্রনিক্সটা এমন একটা সাথে আরেকটা রিলেটেড, আরেকটার সাথে আরেকটা এইরকম সম্পর্কযুক্ত, একটা ছাড়া আরেকটা কল্পনা করা যায় না। ওই জন্য কোনো কিছুকে স্কিপ না করে আমার ভিডিওগুলোকে স্টেপ বাই স্টেপ দেখে যাও। এখন আমি বলছি, তারপর ভিডিও লম্বা হয়ে গেছে বলে এই চ্যাপ্টারকে আমি 2 ভাগে ভাগ করতে, এটা হইল পার্ট 1, আর একটা আগামীকাল করাবো পার্ট 2। এই একই এটার ভিতরে ওখানে ক্যালকুলেশন অনেকগুলো আছে। তাহলে আমি ভিডিও লম্বা করতে চাই না। তাহলে আমার ভিউয়ার যারা এবং আমার শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।